2026 সালের 3 জানুয়ারি রাতের অন্ধকারে মার্কিন হেলিকপ্টার ঢুকে পড়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। দ্রুত এক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি সুরক্ষিত কম্পাউন্ড থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমেরিকান বাহিনী জানলো কিভাবে, মাদুরো ঠিক কোথায় আছেন, কখন সেখানে থাকবেন আর নিরাপত্তার দুর্বল জায়গা কোনটি? কারণ কয়েক মাস ধরে সিআইএর একটি ছোট দল গ্রাউন্ডে কাজ করছিল আর প্রেসিডেন্ট মাদুরোর খুব কাছের একজন সোর্স তার চলাফেরার তথ্য পাঠাচ্ছিল। এই অভিযানটি চালিয়েছে স্পেশাল ফোর্সেস, কিন্তু তাদের মাদুরোর দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছিল গোয়েন্দার তথ্য। এক সময় সিআইএ গোপনে সরকার বদলানোর পরিবেশ তৈরি করত। 2026 সালে সেই পুরনো কৌশল আরো সরাসরি রূপ নিল। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে তার নিজের দেশ থেকে তুলে নিয়ে যাওয়া। সালাম আর আদাব। শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার, এটি পৃথিবীর সব ঘটনার পেছনে আছে সিআইএ। এই ধরনের কনস্পিরেসি ভিডিও নয়। সিআইএ সব আন্দোলন শুরু করে না, প্রতিটি সরকার পরিবর্তনও তাদের কাজ নয়। কিন্তু প্রকাশিত সরকারি নথি, সিনেট ইনভেস্টিগেশন এবং অনুসন্ধানী প্রতিবেদন একটি বিষয় স্পষ্ট করে: সিআইএ শুধু তথ্য সংগ্রহ করে শক্তিশালী হয়নি। বিভিন্ন সময়ে তারা গোপন অর্থ, প্রচারণা, স্থানীয় মিত্র, অস্ত্র, এমনকি স্নাইপার গান, আটক কেন্দ্র, ড্রোন এবং ডিজিটাল ইনফ্লুয়েন্স ব্যবহার করে অন্য দেশের ঘটনা প্রবাহ প্রবাহিত করেছে। আর তাদের লক্ষ্য থাকে কাজটি ঘটবে, কিন্তু আমেরিকার হাতটি পুরোপুরি দেখা যাবে না। সিআইএ নিজের ইচ্ছায় আমেরিকার পররাষ্ট্রনীতি ঠিক করে না। বড় কভার্ট অপারেশন সাধারণত হোয়াইট হাউস এবং জাতীয় নিরাপত্তা কাঠামোর অনুমোদনই হয়। সিআইএ সেখানে পরিকল্পনা বাস্তবায়নের গোপন হাত। এই সংস্থার জন্ম হয়েছিল এক ধরনের ভয় থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা তৈরি করেছিল ওএসএস, একটি যুদ্ধকালীন গোয়েন্দা সংস্থা। তাদের কাজ ছিল শত্রু দেশের ভেতরে গুপ্তচর পাঠানো, তথ্য সংগ্রহ করা, প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা করা এবং প্রয়োজন হলে নাশকতা চালানো। যুদ্ধ শেষে ওএসএস ভেঙে দেওয়া হয়, কিন্তু খুব দ্রুত ওয়াশিংটন বুঝতে পারে যুদ্ধ শেষ হলেও গোপন ক্ষমতার লড়াই শেষ হয়নি। সোভিয়েত ইউনিয়ন নতুন প্রতিদ্বন্দ্বী, ইউরোপ দুই ভাগে বিভক্ত, শুরু হয়ে যাচ্ছে কোল্ড ওয়ার। তাই 1947 সালে তৈরি করা হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। কাগজে কলমে তাদের প্রধান কাজ ছিল বিদেশি গোয়েন্দার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। কিন্তু জন্মের 1 বছরের মধ্যেই কভার্ট অপারেশন পরিচালনার আলাদা কাঠামো তৈরি হয়। অর্থাৎ সিআইএ শুধু আমেরিকার চোখ আর কান হয়ে থাকেনি, খুব দ্রুত তারা পর্দার আড়ালে থাকা ঘটনাকে ঠেলে দেওয়ার হাতও হয়ে উঠে। আরেকটি ব্যক্তিগত অবজারভেশন, ইউটিউব ভিডিও শুরু করার পর থেকে আমার চুল আর দাড়িতে পাক ধরতে শুরু করেছে। সিআইএর বয়স এখন থেকে প্রায় 80 বছর। পার্থক্য হলো আমার পরিবর্তন সবাই দেখতে পাচ্ছেন। সিআইএর কাজ সাধারণত দেখা যায় কয়েক দশক পরে, যখন গোপন নথি প্রকাশ হয়। কিন্তু তারা এটি করে কিভাবে? সাধারণত প্রথমে একটি দেশের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা হয়। কার সঙ্গে কার দ্বন্দ্ব, সেনাবাহিনীর ভেতরে কে অসন্তুষ্ট, কোন সংবাদপত্র কার কথা শুনে, কোন ব্যবসায়ী, কোন ধর্মীয় নেতা বা কোন রাজনৈতিক দল মানুষকে প্রভাবিত করতে পারে। তারপর স্থানীয় সহযোগী খোঁজা হয়, কারণ বিদেশি একটি সংস্থার জন্য সবচেয়ে কার্যকর মুখ হলো সেই দেশেরই একজন পরিচিত মানুষ। কারণ বাইরের শক্তি দরজা পর্যন্ত আসে, কিন্তু দরজাটি ভেতর থেকে খুলে দেয় সাধারণত স্থানীয় কেউ। এই কথাগুলো শুনে বাংলাদেশের 2024 সালের ঘটনা কি আপনার পরিচিত মনে হচ্ছে? মনে হতেই পারে। নাকি মিলটা কেবল কাকতালীয়? সেটাও সম্ভব, কারণ কোনো ঘটনার প্যাটার্ন পরিচিত লাগা আর সেখানে সিআইএর সম্পৃক্ততা প্রমাণ হওয়া এক জিনিস নয়। এই পার্থক্যটা একটু পরে আবার ধরব। এই প্লেবুক নতুন নয়। 1953 সালে ইরানে মোহাম্মদ মুসাদ্দেকের সরকারকে সরাতে সিআইএর রাজনৈতিক যোগাযোগ, সংবাদপত্রের প্রচারণা, গোপন অর্থ এবং সেনাবাহিনীর ভেতরের সম্পর্ক ব্যবহার করেছিল। 1954 সালে গুয়াতেমালায় একটি ছোট বিদ্রোহী বাহিনীকে বিশাল শক্তি হিসাবে দেখাতে ব্যবহার করা হয়েছিল গোপন রেডিও, লিফলেট এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। চিলিতে নির্বাচিত সালভাদর আয়েন্দের বিরুদ্ধে রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমে গোপন অর্থ ঢালা হয়েছিল। আর সোভিয়েত বাহিনী আফগানিস্তানে ঢোকার পর সিআইএ পাকিস্তান সহ আঞ্চলিক মিত্রদের মাধ্যমে মুজাহিদিনদের টাকা, অস্ত্র ও সহায়তা দেয়। তবে সিআইএ সবসময় সফল হয়নি। 1961 সালে কিউবার বে অফ পিগস ইনভাশনে ফিডেল কাস্ট্রোকে সরানোর চেষ্টা ভয়াবহভাবে ব্যর্থ হয়। ধারণা ছিল স্থানীয় মানুষ ব্যাপকভাবে বিদ্রোহে যোগ দেবে, তা হয়নি। কয়েকদিনের মধ্যে পুরো পরিকল্পনা আমেরিকার জন্য আন্তর্জাতিক অপমান হয়ে দাঁড়ায়।
এটি দেখায় গোপন অর্থ, অস্ত্র আর ট্রেনিং থাকলেই একটি দেশের বাস্তবতা নিয়ন্ত্রণ করা যায় না। তবু সফল অপারেশনগুলোর ছক প্রায় একই। ভেতরের ফাটল খুঁজে বের করো, পছন্দের শক্তিকে সাহায্য করো, তথ্যের পরিবেশ বদলে দাও আর ঘটনাটিকে স্থানীয় সংঘাতের মতো দেখাও। কিন্তু 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর সিআইএর গোপন ক্ষমতা আরও অন্ধকার একটি অধ্যায়ে ঢুকে। এবার লক্ষ্য শুধু সরকার বা যুদ্ধের দিক বদলানো নয়, সন্দেহভাজন মানুষকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া শুরু হলো। এমন ডিটেনশন সাইট তৈরি হলো যার অবস্থান সাধারণ মানুষ জানত না। কোনো স্বাভাবিক আদালত নেই, পরিবার জানে না মানুষটি কোথায়। পরে আমেরিকার সিনেট ইনভেস্টিগেশন যা প্রকাশ করে তা স্পাই মোটিভ গল্পের চেয়েও ভয়ঙ্কর। সিআইএ অন্তত 119 জনকে আটক করেছে। তদন্তে বলা হয় তাদের অন্তত 26 জনকে ভুলভাবে আটক করা হয়েছে। 39 জনের উপর তথাকথিত এনহান্সড ইন্টারোগেশন প্রয়োগ করা হয়। দিনের পর দিন ঘুমাতে না দেওয়া, দেয়ালে আছড়ে ফেলা, নগ্ন রাখা, ওয়াটার বোর্ডিং। সিনেট রিপোর্ট বলেছিল এসব জিজ্ঞাসাবাদ সিআইএ বাইরে যেভাবে তুলে ধরেছিল বাস্তবে তার চেয়েও বেশি নিষ্ঠুর ছিল। আর তদন্ত অনুযায়ী এই পদ্ধতিগুলো নির্ভরযোগ্য তথ্য পাওয়ার কার্যকর উপায়ও ছিল না। এর মানবিক মূল্য বোঝার জন্য খালিদ এল মাসরির ঘটনাটাই যথেষ্ট। তাকে মেসিডোনিয়াতে আটক করে আফগানিস্তানের একটি গোপন ফ্যাসিলিটিতে নিয়ে কয়েক মাস বন্দী রাখা হয়েছিল। পরে বোঝা যায় তাকে ভুল মানুষ ভেবে তুলে নেওয়া হয়েছিল। গোয়েন্দা সংস্থার ভাষায় এটি ইন্টেলিজেন্স ফেলিয়ার। কিন্তু এল মাসরির জীবনে এটি ছিল এমন দুর্বিষহ কয়েকটি মাস যা তার কখনো ফেরত পাওয়া সম্ভব নয়। এরপর আসে দূর থেকে যুদ্ধ। পাকিস্তান, ইয়েমেন এবং সোমালিয়ার আকাশে ড্রোন দিয়ে মানুষকে টার্গেট করা হয়। সমর্থকদের যুক্তি ছিল সেনা পাঠানো ছাড়াই বিপজ্জনক সশস্ত্র নেতাদের থামানো যাচ্ছে। কিন্তু প্রশ্ন ছিল টার্গেট লিস্ট কে বানায়, তথ্য ভুল হলে কি হয়, আর হাজার কিলোমিটার দূরে বসে নেওয়া ভুল সিদ্ধান্তে সাধারণ মানুষ এমনকি স্কুলে থাকা বাচ্চারাও মারা গেলে এর দায় নেবে কে? সিআইএর সবচেয়ে অস্বস্তিকর সাউথ এশিয়ান অপারেশনগুলোর একটি ধরেছিল পাকিস্তানের অ্যাবোটাবাদে। ওসামা বিন লাদেনের অবস্থান নিশ্চিত করার চেষ্টায় একটি ভুয়া হেপাটাইটিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ব্যবহার করা হয়। উদ্দেশ্য ছিল কম্পাউন্ডের শিশুদের ডিএনএ সংগ্রহ করা। অপারেশন শেষ হয়ে যায়, বিন লাদেনকে অন্য একটি আমেরিকান গ্রেডে হত্যা করা হয়। কিন্তু পরিকল্পনাটি প্রকাশ হওয়ার পর প্রকৃত স্বাস্থ্যকর্মীদের উপর সন্দেহ বাড়ে। পাবলিক হেলথ এক্সপার্টরা প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত হোয়াইট হাউস জানায় ভবিষ্যতে ভ্যাকসিনেশন প্রোগ্রামের বা ভ্যাকসিনেশন ওয়ার্কারকে ইন্টেলিজেন্স কভার হিসেবে ব্যবহার করা হবে না। একজন মানুষকে ধরতে গিয়ে এমন একটি প্রতিষ্ঠানের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলো যার উপর লাখো শিশুর জীবন নির্ভর করে। এরপর আসে আরব স্প্রিং। তিউনিসিয়া, ইজিপ্ট বা অন্য দেশের মানুষের ক্ষোভ সিআইএ তৈরি করেছিল এমন নির্ভরযোগ্য প্রমাণ হয়তো নেই। বেকারত্ব, দুর্নীতি, দমন এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষ নিজেরাই রাস্তায় নেমেছিল। কিন্তু আগুন জ্বলে ওঠার পর বিদেশি শক্তিগুলো সেই আগুনের দিকে হাত বাড়ায়। লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফিকে সরাতে বিদ্রোহীদের গোপন সহায়তার অনুমোদন দেওয়া হয়। সিআইএ অফিসাররা গ্রাউন্ডে গিয়ে তথ্য সংগ্রহ এবং বিরোধীদের সঙ্গে যোগাযোগ করে। পরে সিরিয়াতে সিআইএ আসাদ বিরোধী কিছু রেবেল গ্রুপকে প্রশিক্ষণ ও অস্ত্র দেয়। এখানে পার্থক্যটি গুরুত্বপূর্ণ। সিআইএ হয়তো ক্ষেত্র বিশেষে সবগুলো আন্দোলনের জন্য দেয়নি, কিন্তু আন্দোলন গৃহযুদ্ধে বদলে গেলে কার হাতে অস্ত্র যাবে, কারা প্রশিক্ষণ পাবে, কোন পক্ষ আন্তর্জাতিক সমর্থন পাবে, এসব সিদ্ধান্ত যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। লিবিয়াতে গাদ্দাফির পর যাওয়ার পরে স্থিতিশীল গণতন্ত্র তৈরি হয়নি। দেশটির প্রতিদ্বন্দ্বী সরকার, মিলিশিয়া এবং দীর্ঘ সংঘাতে ভেঙে পড়ে। সিরিয়াতেও প্রক্সি সাপোর্ট যুদ্ধকে আরো জটিল করে তোলে। এর মানে এই নয় যে সিআইএ একাই এই বিপর্যয় তৈরি করেছে, কিন্তু আমাদের জন্য শিক্ষা হলো একটি সরকার সরানো এবং তারপরের রাষ্ট্রকে গড়ে তোলা এক জিনিস নয়। কভার্ট অপারেশন প্রথম কাজটি দ্রুত করতে পারে, দ্বিতীয়টির দায়িত্ব নিতে সাধারণত কেউ সামনে আসে না। এখন ফিরে আসি আমাদের অঞ্চলে। পাকিস্তানে 2022 সালে ইমরান খান অভিযোগ করেছিলেন আমেরিকা তার সরকার সরানোর ষড়যন্ত্রে যুক্ত ছিল। 2024 সালের আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমনকি দাবি করতেন। বাংলাদেশে 2024 সালের অভ্যুত্থানের পরেও বিদেশি হাত এবং সিআইএ নিয়ে নানা দাবি ছড়িয়েছে। এসব প্রশ্ন তোলা নিষিদ্ধ নয়। আন্দোলন আগে থেকেই ছিল কি? সেনাবাহিনী কখন অবস্থান বদলালো? কোন বিদেশি রাষ্ট্র কি চাপ দিচ্ছিল? কারা ইন্টেলিজেন্স ন্যারেটিভ তৈরি করেছিল? কিন্তু প্যাটার্ন মিলে যাওয়া প্রমাণ নয়। পাকিস্তানের অভিযোগ আমেরিকা এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাঠামো অস্বীকার করেছে। বাংলাদেশের 2024 সালের সরকার পতন সিআইএ পরিচালনা করেছে এমন যাচাইযোগ্য পাবলিক এভিডেন্স এখনো নেই। দেশের ভেতরের প্রকৃত ক্ষোভকে শুধু বিদেশি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া যেমন ভুল, প্রমাণ ছাড়া প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের পেছনে সিআইএ বসিয়ে দেওয়াও তেমন ভুল। কিন্তু মডার্ন ইনফ্লুয়েন্স অপারেশন বন্ধ হয়নি।
2024 সালে রয়টার্সের একটি অনুসন্ধানে সাবেক মার্কিন কর্মকর্তা জানান 2019 সাল থেকে সিআইএ চীনের বিরুদ্ধে একটি কভার্ট অনলাইন ইনফ্লুয়েন্স অপারেশন চালিয়েছিল। ভুয়া ইন্টারনেট আইডেন্টিটি ব্যবহার করে চাইনিজ গভর্নমেন্ট সম্পর্কে নেতিবাচক নেগেটিভ ছড়ানো এবং বিদেশি সংবাদ মাধ্যমে ইন্টেলিজেন্স পৌঁছে দেওয়ার অভিযোগ ছিল সেখানে। অর্থাৎ একসময় যে কাজ নিউজ পেপার, লিফলেট আর ক্ল্যান্ডেস্টিন রেডিও দিয়ে হতো, আজ সেটাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, লিক ইনফরমেশন এবং ডিজিটাল ন্যারেটিভ দিয়ে করা সম্ভব। তারপর আসে ভেনেজুয়েলা 2026। মাদুরোকে ধরার আগে সিআইএর একটি ছোট দল কয়েক মাস ধরে ওই দেশে ছিল। একজন ভেতরের সোর্সকে তার অবস্থান ও চলাফেরা জানাচ্ছিল। মাদুরোর কম্পাউন্ডের মডেল তৈরি করে রিহার্সাল করা হয়। তারপর মিলিটারি ফোর্স ঢুকে তাকে তুলে নিয়ে যায়। এটি শুধু একটি সফল গোয়েন্দা অপারেশন নয়, একটি দেশের সার্বভৌমত্বের উপর একটি বিশাল প্রশ্ন। একটি শক্তিশালী দেশ কি নিজের আইনে অভিযুক্ত একজন বিদেশি রাষ্ট্রপ্রধান তার দেশ থেকে তুলে নিতে পারে? আমেরিকা বলেছে মাদুরোকে ক্রিমিনাল চার্জেসের মুখোমুখি করতে অপারেশনটি প্রয়োজন ছিল, কিন্তু এর বৈধতা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। কারণ আজ যদি একটি শক্তিশালী দেশ এই নিয়ম তৈরি করে, আগামীকাল অন্য কোনো শক্তিশালী দেশ কি এই যুক্তি ব্যবহার করবে? ন্যাশনাল সিকিউরিটি কোথায় শেষ হয় আর অন্য দেশের স্বাধীনতা কোথা থেকে শুরু হয়? সিআইএর সবচেয়ে বড় রহস্য কোনো স্পাই গ্যাজেট নয়, তাদের সবচেয়ে বড় শক্তি হলো ঘটনার মধ্যে থেকেও ঘটনাটির বাইরে থাকা। মানুষ বিক্ষোভ দেখে, সরকার পড়ে যেতে দেখে, একটি ড্রোন আকাশে দেখে, অথবা দেখে একজন প্রেসিডেন্ট হঠাৎ নিজের দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন অথবা উধাও হয়ে গিয়েছেন। কিন্তু সেই মুহূর্তে মানুষ জানে না কোন তথ্য কে দিয়েছিল, কোন টাকা কোথা থেকে এসেছিল, কোন ন্যারেটিভ কে ছড়িয়েছিল, আর দরজাটি ভেতর থেকে কে খুলেছিল। তাই শেষ প্রশ্নটি সিআইএ কে নিয়ে নয়, প্রশ্নটি আমাদের নিয়ে। আমরা কি প্রমাণ খুঁজি, নাকি নিজের বিশ্বাসের সঙ্গে মিলে যায় বলে একটি গল্পকে সত্য ধরে নিই? কারণ গোপন ক্ষমতা আজকাল, যাকে অনেকে ডিপ স্টেট বলেও অভিহিত করেন, সবচেয়ে বড় সুবিধা হলো যেখানে তার হাত আছে সেখানে সেটি দেখা যায় না, আর যেখানে নেই সেখানেও মানুষ অনেক সময় তার ছায়া দেখতে পায়। তাহলে আপনার মতে জাতীয় নিরাপত্তার নামে সিআইএ কতদূর যেতে পারে? কোন সীমা পার হলে একটি এসপিওনাজ অ্যাক্টিভিটি অন্য একটি দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যায়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি দরকারি মনে হলে শেয়ার এবং আদিলস ইনসাইট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এমন বিশ্লেষণের পেছনে থাকে গবেষণা আর যাচাই, আর ঘটনাগুলোকে আরেকটু গভীরভাবে দেখার চেষ্টা। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরে।